ভাই আমি এই দাস দাসী সম্পর্কে কিছু হাদিস পড়ছি, আমার হাদিস নাম্বার গুলা মনে নেই, কিন্তু যেগুলা পড়ছি ওখানে তো কাফের বা মুসলিম এমন কিছু উল্লেখ ছিল না আমার তাহলে যতটুকু আমরা মনে আ আছে। তাহলে কি আমরা একটু হ্যাঁ মানে দেখাই, ভিডিও দেখে নিই? হ্যাঁ আমরা দেখাই একটু দেন, দেখাই দেন। জি ভিডিও দেখে দেখাই। নিই যে কাফের দাসকে যে মুক্ত করা যায় না। আচ্ছা দাঁড়ান আপনাকে একটু আমরা ইসের দেই। আমাকে কোনো সহি হাদিস থেকে আমাকে একটু রেফারেন্স দেখাই দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমরা একটু ভিডিও দেখি যে আ ভাই মানে হাদিসের কোনো রেফারেন্স আছে আপনার কাছে আসিফ ভাই? একটু শোনেন আগে, হ্যাঁ? একটু শোনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যান, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যান, বুঝে আসছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপড় এসে মুক্ত করে; কেউ যদি জেহার করে, জেহার কাপড় এসে মুক্ত করে; এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে। বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে, কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে। ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায় সে মুক্ত হয়ে যায় শরীয়ত দৃষ্টিতে। কি বললো ভাই? হ্যাঁ জি একটু ভাই, যদি দেখুন কি বললো ভাই? একটু যে যদি হচ্ছে বলতেন। মুসলিম দাসকে মুক্ত করা যাবে, কিন্তু কাফের দাসকে মুক্ত করা যাবে না। আচ্ছা, তারা ইসলাম আ ধর্ম গ্রহণ করলেও তারা দাসই থাকবে। তো এইটারই আমি আচ্ছা। একটা আপনার কাছে রেফারেন্স চাচ্ছি, যে আপনার কাছে কি যদি থাকে আমার দেখলে ভালো হয়। আ আমি তাহলে আ একটু অপেক্ষা করেন। আমি তাহলে মুশফিকুর রহমান মিনারও একই কথা বলেছে। মুশফিকুর রহমানের মিনারের ভিডিওটা একটু বের করি। আ হুম। ফারাজ ভাই আপনার কাছে কি মুশফিক মিনারের ওই ভিডিওটা আছে? যে দাস মুক্ত করায় যে মুসলমান আ সে যে একটা ব্যাখ্যা দিচ্ছিল, মুসলমান দাসকে কেন মুক্ত করতে হবে? না ভাই, ওটা তো নাই আসিফ ভাই। থাকলেও খোঁজা লাগবে আসিফ ভাই, বুঝছেন? আম, তার লিস্টটা থেকে যা খোঁজা লাগবে আর কি। আচ্ছা আমার কাছে আছে, কিন্তু এই কোন জায়গাটাতে আছে? দাঁড়ান, দাঁড়ান আমি একটু দেখে নেই। ১ সেকেন্ড। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু এই জিনিসটা একটু বের করে আনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফারাজ বের ভাই, করেন। জি ভাই বলেন। জি ভাই, আমি মুমিনদের লাইভেও যুক্ত হই মাঝে মধ্যে, মানে আমার জানার ইচ্ছা আর কি, ঠিক আছে? ইসলামকে জানার ইচ্ছা। মানে আপনারা যে আমাকে আচ্ছা। কোয়েশ্চেনটা করেন, যে রেফারেন্স গুলা দেখান, ওইটার কাউন্টারে আমি ওদের হুম। কাছে আবার যাই, যে কোয়েশ্চেনটা করি, তাদের উত্তর যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে ওটা আমি মেনে নিই। আর যদি তাদের উত্তর আমার কাছে গ্রহণযোগ্য না মনে হয়, তখন আমি আবার আপনাদের কাছে আসি। মানে আমার জানার ইচ্ছা, মানে তাহলে তো কোনো প্রবলেম তো নাই কেন? হ্যাঁ ভাই, না, অফকোর্স কোনো প্রবলেম নেই। কারণ আমিও জানতে চাই আসলে যে ইসলাম সম্পর্কে। আপনি যদি তাদের কাছে যান, তাহলে তো মোমিনদের লাইভে প্রিন্সেসের সাথে কি আপনি কথা বলেন, বা প্রিন্সেসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশেপাশের আমার লোকজনের কথা সাথে কি হয়। আপনার কথা হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে কথা তো হয় আমার। প্রিন্সেসের ওস্তাদের তো দেখানোই আছে, ওস্তাদের তো লাইভটা দেখানোই আছে। আপনি তো ওইটা নিয়েই প্রিন্সেসকে জিজ্ঞেস করতে পারেন যে মানে ভাই আপনার আমি ওস্তাদ একটু এটা। আমার এক্সাম নিয়ে বিজি, তো এই জন্য আমার সব লাইভ গুলো ওইভাবে দেখা সম্ভব হয় না। আর সেও বুঝতে একটু পারছি, রিপ্লাই আপনি লেট যেহেতু করে দেয় তো। আপনি আপনি যেহেতু যান, মানে যেহেতু আপনি যান তাদের সাথে যে কথা বলেন, সেহেতু তো আপনি আহ, তাদেরই ওস্তাদের রেফারেন্স দেখাইতে পারেন আর কি। মিনার ভাই তো সবসময় থাকে না, বুঝেন না। আচ্ছা, ফারাজ ভাই আমি পেয়ে গেছি। এই জিনিসটা পেয়ে গেছি। আমি তাহলে একটু দেখাচ্ছি। আ আমরা একটু এই জিনিসটা একটু দেখে নিই। মুশফিক মিনার কি বলে আমরা একটু দেখে নিই। ইসলামের ভিতর থেকে একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে যে বিভিন্ন দাস মুক্ত করার ক্ষেত্রে তো বলেছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি, যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টা প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি 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 মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ, মুসলিম দাস মুক্ত করা, এটার একটা বড় কারণ হচ্ছে, আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তারা 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া, মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। তোমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন।
তো এটা একটা বড় উদ্দেশ্য, দাস প্রথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে, এবং মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের থেকে আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হওয়ার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে যে তুমি মুসলিম হও, তুমি মুক্তি হবে, এটাও একটা উদ্দেশ্য দাস প্রথা। দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আচ্ছা, রেহান খান ভাই, আপনি কি শুনতে পেয়েছেন কি বললো? তার কান পাচায় যদি একটা কেউ লাথি মারে, হ্যাঁ, তার কানের নিচে ধরুন থাপ্পড় না, তার কান পাচায় যদি একটা লাথি মারে কানের নিচে, ধরুন বুটটা পুরো থাম করে কানের উপরে একটা লাথি মারছে, গাল বরাবর কানের নিচে থাম করে একটা লাথি মারছে, বুঝছেন? লাথি মারার পরে বললো যে তুমি যে এটাকে লাথি মনে করো, আমার স্ট্যান্ডার্ডে এটা লাথি না, আমার স্ট্যান্ডার্ডে তোমাকে এটাতে ইন্সপায়ার করা যে তুমি অন্ধবিশ্বাস থেকে বের হয়ে এসে র্যাশনালি যেন চিন্তা করতে পারো। আমি এটা ডিফাইন করি, বা আমার বিশ্বাস অনুযায়ী, আমার র্যাশনালিটি অনুযায়ী, আমার নিজস্ব র্যাশনালিটি অনুযায়ী এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাকে মানে র্যাশনাল হয়ে চিন্তা করার সবক একটা। তাহলে তো ভাই এটা জাস্টিফাইড, যেহেতু বিশ্বাস আছে ভাই, সে বিশ্বাস করে যে এরকম না ভাই, তার বিশ্বাস অনুযায়ী যেহেতু দাস বানানোটা মানে ইয়া না, শুধু মুসলিম দাসদেরকে ইয়া করে এটা সাম্প্রদায়িক না, সেহেতু তো যে কেউ যে কারো বিশ্বাস রাখতে পারে। রেহান খান ভাই, আপনি একটু এই ভিডিওটা তো আপনি দেখলেন, আপনি জি। একটু নিরপেক্ষ এই কয়েক মিনিটের জন্য একটু ধর্মটাকে পাশে সরায় রেখে একটু নিরপেক্ষভাবে হুম। চিন্তা করেন তো যে ইসলাম বিস্তারের জন্য মানুষকে দাস বানিয়ে দাস করে রাখা, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলামে আসতেছে ততক্ষণ পর্যন্ত দাস করে রাখা, এবং এক ধরনের বাধ্য করাই এক ধরনের, আবার বলছে কেন বাধ্য করাই তো হইলো এটা, বাধ্য করা যে তুমি ইসলামে আসলে তুমি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তোমার হবে, দাসত্ব থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তোমার হবে যদি ইসলামে আসো। এইটা হুম। একটা কেমন সিস্টেম একটু বলেন তো? কেমন সিস্টেম এখন এই ব্যাপারে আমি কি বলতে পারি ভাই? কিন্তু আমি যেটুকু জানি দাস প্রথাটা তো ইসলামের আগের থেকেই। হ্যাঁ, ইসলামের আগে ইসলামের অনেক থেকে না আগে পরে থেকে দাস থেকে, প্রথা এটা তো আছে। কেউ আপনাকে বলে নাই যে এটা ইসলামের আগে দাসপ্রথা ছিল না। আপনাকে যে স্পেসিফিক প্রশ্নটা আমরা করা কেউ হয়েছে, কি এখানে, আপনাকে কেউ জিজ্ঞেস করছে ভাই এখানে যে ভাই, বা আমরা কি এখানে দাবি করতেছি না, ভাই না, যে এই না, যে জিজ্ঞেস ইসলাম যে করুন। দাস প্রথাটা শুরু করলো, এইটা সম্পর্কে আপনার এক্সপার্ট অপিনিয়নটা কি, এটাকে জিজ্ঞেস করছে আপনাকে? আচ্ছা ফারাজ ভাই, জিজ্ঞেস করছে কোশ্চেন কোশ্চেন। একটা লোক যদি ধর্ষণ মামলায় ধরা খায়, ধরা খাওয়ার পরে যদি বলে ভাই ধর্ষণ তো আগে থেকেই চলতো দেশে, তো ধর্ষণ আগে থেকে আমি দর্শন করার আগে থেকেই তো দেশে ভাই ধর্ষণ চলতো ভাই, এই কথা মানে এই কথার মানে কি ভাই? আমি তো বুঝলাম না। মানে কোর্টে উইঠা সে বলতেছে, "ভাই এটা তো আগে থেকেই চলতো ভাই। দর্শন তো ভাই আমি করার আগে থেকেই তো দর্শন হতো ভাই দেশে।" এইটা ম্যাটারই করে না আসিফ ভাই, এটা ম্যাটারই করে না যে আমি যে উত্তরটা দিলাম সে উত্তরটা রিজনেবল কিনা, প্রশ্নটাকে আদৌ অ্যাড্রেস করতেছে কিনা। ম্যাটার করে যে আমি উত্তর দিলাম কিনা, কিছু কইলাম কিনা, আমার মুখটা চললো কিনা, আল্লাহ যে আমার মুখ দিয়ে পাঠাইছে মুখটা আমার চললো কিনা, দ্যাটস ইট। আচ্ছা, রেহান খান ভাই, মুশফিক মিনার যদি কোনো মসজিদ থেকে জুতা চুরি করতে গিয়ে ধরা খায়, ধরা খাওয়ানোর পরে যদি তাকে ধরা হয়, মানে চটকানা মারা হয়, চটকানা খায় যদি সে বলে যে মসজিদের জুতা চুরি তো আগে থেকেই চলতো, এই যুক্তি কি একসেপ্ট করা হবে যে তার জুতা চুরিটা তাহলে জাস্টিফাইড হয়ে গেল? আপনার কাছে কি তখন মনে হবে যে ওয়াও, আগে থেকেই তো চলতো না, ভাই, তাহলে আর জুতা না, চুরি ওইটা আমি বলি নাই ভাই। আমি বলতেছি যে ইসলামে দাস প্রথা আছে, অবশ্যই অনেক জায়গায় ভাই, রেফারেন্স আছে, যেকোনো কিন্তু কিছুই তো ভাই আগে থেকে তো অনেক কিছুই ছিল। মূর্তি হুম, পূজা হুম, তো আগে থেকে ছিল, তাই না? না, না, সেটা তো আমার ইসলাম কথা বন্ধ বলার মানে করছিল। ওটা ছিল না ভাই। আমি বলতে ভাই, চাইছিলাম যে অনেক ভাই, আলেমরা ভাই, এই দাবি করে। আগে থেকে ছিল, এইটা কিভাবে কোন একটা খারাপ কাজকে না, জাস্টিফাই কখনোই করে জাস্টিফাই কিভাবে? করতে পারে না। তাহলে কখনোই আগে পারে থেকে না। ছিল, এই জিনিসটা বলার মানে না, ইয়াটা কি? আপনি এটা ভাই কি আপনি ভ্যালু তো এড না করলো? আপনার পয়েন্টের সাথে কি ভ্যালু এড করলো যে আগে থেকে ছিল? এটা আপনার পয়েন্টের সাথে কি ভ্যালু এড করলো একটু বলেন আমাদেরকে। না, আসিফ ভাই আমার পুরা কথাটা কমপ্লিট করতে না, দেন। না, আপনি কেন আমি এটা বলছেন এটাই আমাদেরকে এটা, একটু হ্যাঁ, বুঝান যে ওইটাই এটা বলতেছি। হ্যাঁ, এটা দ্বারা ওইটাই কি ভ্যালু বলতেছি। এড হইলো? জি, ওইটাই আমি বলতেছি যে অনেক আলেমরা মুমিনরা দাবি করে যে ইসলামে দাসপ্রথাকে অনুৎসাহিত করা হইছে। ঠিক আছে? দাসপ্রথা ছিল কিন্তু অনুৎসাহিত কোথায় করা হইছে। অনুচ্ছেদ আমি কোথায় আমি অনুচ্ছেদ করা কখনোই হয়েছে? জাস্টিফাই নবী করতেছি নিজে না দাসীর ভুল। সাথে করতো, নবী নিজে দাসীর সাথে করতো। না, নিজে দাসীর সাথে করলে আবার এটা অনুৎসাহিত হয় কেমনে? এটা না, দাস রেফারেন্সটা মুক্তের কি কথা একটু বলে ভাই? অনুৎসাহিত করা হইছে আরকি। এটা আমি বলতে চাই। হ্যাঁ, আমি ভাই আমি তো হুম? কি বললেন? এটা তো কি আমি বললেন বলি বুঝি না। নাই। দাস আমি দাবি মুক্তের করি না। কথা আমি বলে কখনোই অলরেডি দাস, এক সেকেন্ড,
আপনি তো নিজেই বললেন যে দাস মুক্তির কথা বলে দাস প্রথাকে অনুসৃত করা হয়েছে। ভাইয়া, দাস মুক্তি তো তখনই থাকবে যখন হচ্ছে কি আপনার দাস থাকবে। দাস না থাকলে কি দাস মুক্তি করা পসিবল হতো? আপনি কি এই না। কনসেপ্ট শুনেননি যে পুরো বিশ্বে হচ্ছে আপনার ইসলামিক খেলাফত গঠন করতে হবে? আপনি কি এই জিনিসটা শুনেননি? জি ভাই, আমি কখনোই ভাই যদি পুরো জাস্টিফাই করার বিশ্বে চেষ্টা করছি না এই যদি জিনিসটাকে। আমি আরে আপনাদের ভাই কথা আমি কি সহমত। আপনি যে যুক্তিটা আগে দিলেন সেটার কথা তো বলতেছি যে ভাই ইসলামের দাস প্রথা অনুসৃত করা হচ্ছে। না, যদি আমি পুরো দেই নাই ভাই, বিশ্বেই আমি দেই না। আমি বলতেছি আলেমরা দাবি করে, এইটার ক্ষেত্রে আপনাদের ওপিনিয়ন কি? এটা আমি আপনাদের থেকে জানতে চাইতেছি যে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ, আচ্ছা, এটা আমি আমি একটা কখনোই হাদিস দাবি করা না, আমি দাবি আমরা করা একটা কেউ না হাদিস ভাই। আমরা একটা হাদিস একটু আগে একটু আপনি দেখে নিই, তাহলে তারপর আমরা আলেমদের থেকে শুনেন নাই কেন? শুধু তো এটা আলেমরা বলেন, আপনি যাদের সাথে আলোচনা করতে চান তারাও তো একই কথাই বলে। হ্যাঁ, হ্যাঁ, তারাও বলে। তাদের হ্যাঁ, হ্যাঁ, থেকে আমি তাদের কথা বলছি। মুমিনরা যারা আছে তারাও বলে। আচ্ছা, তাদের থেকে কি রেফারেন্স পাইছেন? হ্যাঁ, জি আছে ভাই। এক সেকেন্ড ফারাজ ভাই, রেহান খান ভাই, আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো, মিশকাত শরীফের একটা সহিহ হাদিস একটু পড়ে শোনান তো। আচ্ছা, তো মনে হচ্ছে ভাই একটু জুম করলে তো সমস্যা তো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। দাঁড়ান। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ সাদকা, প্রত্যেক তাকবীর এবং অর্থাৎ আল্লাহু আকবার বলা সদাকা সদাক্কা, প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা সদাক্কা, প্রত্যেক তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু বলা সদাক্কা, নেক কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সদাক্কা, নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সদাক্কা। সাদাক্কা আচ্ছা, 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 ভাই, কি বললেন, সদাক্কা মানে কি ভাই? আবার একটু পড়েন, আবার একটু পড়েন তো, এই হ্যাঁ, হ্যাঁ, লাইনটা আবার একটু নিজের পড়েন তো। স্ত্রী অথবা দাসের সাথে সহবাস করাও সদাক্কা। এই সদাক্কা অর্থটার মানে কি বলতে পারবেন ভাই? সাদকা, সাদকা জানেন না? সাদকা মানে হচ্ছে গিয়ে দান, দান। আপনি যে ও আচ্ছা, কাউকে আচ্ছা, হ্যাঁ, সাদকা সাদকা, ও দিলেন। সাদকা শুনছি, সদাক্কা মানে পাশে এই খেয়াল করি নাই। সাহাবীগণ আচ্ছা, তাহলে আরজ করলেন, হে হইছে ভাই, আল্লাহর আর লাগবে রাসূল। না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর লাগবে না। হুম, আপনি যে দাসীর সাথে সহবাস করাটা তো সাদাকা নাকি? হুম, মানে এটা তো ইবাদতের অংশ। দাসীর সাথে করাটা তো ইবাদতের অংশ নাকি? জি। দাসীর সাথে করাটা যদি ইবাদতের অংশ হয়, একটা জিনিস যদি ইবাদতের অংশ হয়, তাহলে সেটা নিরুৎসাহিত করা হইল কিভাবে? সেটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। না ভাই, আমি তো এটা আগেই বলছি যে এটা আমি দাবি করি নাই। এখন আমি আপনাদের থেকে জানলাম, বুঝলাম। ঠিক আছে। এখন কি এটাই। বুঝলেন যদি একটু বলতেন? যে না ভাই, অনুৎসাহিত করা হয় নাই, তারা যেটা দাবি করে ওইভাবে। যদি তাইলে তো আপনি ইবাদতের মাধ্যম তো আপনি হারায় ফেলবেন। যদি দাস প্রথা না থাকে তাহলে তো আপনি ইবাদতের একটা মাধ্যমই তো আপনি এই ইবাদতটা তো করতে পারবেন না। এই হুম, ইবাদতটা করতে পারবেন আপনি? হুম। আচ্ছা ভাই, এটা কত নম্বর হাদিস? এটা এটা হচ্ছে 1898। মিশকাত শরীফের হুম, 1898 এবং হাদিসের মান হুম, হচ্ছে সহিহ। এটা হুম, মুসলিমেও আছে, আমাদেও আছে, সুনান বাইহাকিতেও আছে। আ এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানীর যে হুম, সিলসিলাহ সহিফা এটার ৫৫৪ নম্বরেও আছে। অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। দাসীর সাথে হুম, করাটা একটা সাদাকাহ, মানে হুম। ইবাদতের অংশ। তো আমি যদি এটা মুশফিক মিনার ভাইকে আরকি দিই, তার ব্যাখ্যাটা শুনি, সেও যদি সেম কথা বলে, তার পক্ষ থেকে কি ব্যাখ্যা আসে আমি আসলে শুনতে চাই। যে সে কিভাবে এটাকে হ্যাঁ, হ্যাঁ, দেখে অবশ্যই আরকি। আপনারা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। মুমিনদের কাছ না, থেকে আমি আসলে নিতে এখানে পারেন। কোনোই মন্তব্য করতে চাচ্ছি না, বুঝছেন? আমি বলতেছি যে এই আপনারা যে হাদিসটা দিতেছেন, এভিডেন্সটা দিতেছেন, এই রেফারেন্স গুলো আমি তাদের কাছে দিব, তাদের কাছে জিজ্ঞেস করব আচ্ছা, যে হ্যাঁ, রেহান ভাই, আপনার এই একটা সম্পর্কে একটা কি একটা মতামত? কথা একটু আমাদেরকে বলেন তো ভাই, যে আমি মুশফিক মিনারের কয়েকটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে গুলাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তারা বলে যে সংশয়.com এর কোনো লেখা পড়বেন না এবং আ আ নাস্তিকদের লাইভ শুনবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না। এই জিনিসটা তারা হুম, রেগুলারই বলে। আর আমরা বলি যে আপনারা আমাদের কথা শোনেন, মুমিনদের কথা শোনেন, তাদের ওয়েবসাইটে পড়েন, তাদের বইও পড়েন। বরঞ্চ আমাদের ওয়েবসাইটে আমরা আবার তাদের মুমিনদের বইগুলাও দিয়ে রাখছি। যেন সবাই পড়তে পারে। ২ পক্ষই ঠিকভাবে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে। আমরা বরঞ্চ আমার পেজ থেকে কয়েকবার মুশফিক মিনারের যে ওয়েবসাইট সেটা শেয়ার দেওয়া হইছে। যে এই কিন্তু তারা কখনো আমার ওয়েবসাইটের কোনো লেখা কখনো শেয়ার দেয় নাই। এমনকি তাদের ওয়েবসাইটে আমার লেখার যে সমালোচনা করছে সেখানেও তারা আমার ওয়েবসাইটের নাম দেয় নাই। কারণ নাম দিলেই তো মানুষ এই সংশয়.com এ ঢুইকা লেখা পইড়া নাস্তিক হয়ে যেতে পারে। এই ভয়ে তারা নামই দেয় না। আমার ওয়েবসাইটের নামই দেয় তবে না। নামই উচ্চারণ করে না। তবে ভাই, লাইভে যাওয়া যাবে না এটা তো ভুল কথা। কারণ মুশফিক ভাই তো নিজেও আসে, আপনাদের লাইভটাকে ফলো করে। আপনারাও জানেন কিন্তু ভাই সেটা। কিন্তু ভাই মুশফিক মিনার তো এই জিনিসটা বারবার বলে দিচ্ছে যে নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লেখা পড়বেন না।
এই জিনিসটা তো মুশফিক মিনার বহুবার মানে সাবধান করছে যে নাস্তিকদের লাইভে গেলে তার ইমান কলসি অ্যানালজি আমি দিছে সেটা না মনে আসিফ করি ভাই না, এরকম। আমার কাছে দুজনের সাথে আলোচনা করলেই আমি যতটুকু আপনি মনে করেন কি তার আসিফ ভাই কোনো ইয়ে বলে নাই, আসিফ ভাই বুঝছে যে প্রিন্সেস এটা তো মানা করছে কিনা। আসিফ ভাই মনে আছে না প্রিন্সেসের কলসি অ্যানালজি? হ্যাঁ, আমি ভিডিও আছে, ভিডিও কাট করা আছে ভাই। দেখেন কলসি অ্যানালজি দেখি আমরা। আচ্ছা আমরা একটু শুনি, হ্যাঁ? মুশফিক মিনার কি বলে একটু শুনি। আ মানে যা বলে মুশফিক মিনার এগুলো তো আসলে আ চিন্তা আমাদের করেন জন্য ভাই, ভালো হয়। কলসি অ্যানালজিটা যদি প্রিন্সেস অ্যাকচুয়ালি মানে বাস্তব উদাহরণ দিয়ে দেখাইতো, হ্যাঁ, যে যাইতেছে কাঁধের মধ্যে কলসি নিয়ে প্রিন্সেস কোমর তোলায় কলসি অ্যানালজি দিতে চাইতেছে। ওই যে প্রিন্সেস থেকে একটা কথা মনে পড়লো ভাই, যে যে আপনারা ওই যে ওইদিন আপনাদের সাথে কথা হয়েছে, ডিবেটের কথা বললাম না, তো আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গ তুইলেন না ভাই। ভাই আরেকটা প্রসঙ্গ তুইলেন না না। না কারণ আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গ বলছেন, আমি তুললে কথার কথা বলতেছি ভাই, কোন টপিক আ বলতেছি। একটু এই ভিডিওটা একটু দেখেন তো এখানে কি বলে মুশফিক মিনার। এই স্টেজে কারা আছে সেটা একটু দেখে নিয়েন। এই স্টেজে উপস্থিত কারা তারা কি দেখা যাচ্ছে? আপনি বলেন তো স্টেজে কারা উপস্থিত? শান্ত আছে, মাহবুবুল ভাই আছে, রায়হান, আর হচ্ছে মিনার ভাই আছে। আর মাঝখানে একটা কি ওইটা? মাঝখানে একটা হাসান, উনি জিজ্ঞেস করছে একটা প্রশ্ন। ও আচ্ছা, আচ্ছা। আর ও ডান আর দিকেরটা হচ্ছে হইতেছে গ্যাগা ঠাকুর। হ্যাঁ? তো আমরা একটু ভিডিওটা আপনার ভিডিওটা একটু ভয়েসটা আসলে ইনসেস্ট থেকে জন্ম নেয়া যে বালকটা সেই বালকটা। ঠিক আছে আমরা এই ভিডিওটা শুনি, হ্যাঁ? আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি, হাসান ভাই আপনি বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ বলছিল তো ঢুকতে পারি নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি, জি। আমার যে বিষয়টা হচ্ছে আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু যে এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। আচ্ছা মানে সরি এন্টি ইসলাম না। আচ্ছা সরি। জি, জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার জি। ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়, কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকমই কিন্তু হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ এই না যে তাদের আর্গুমেন্ট গুলো কোনো জবাব নেই, তা কিন্তু না। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর আচ্ছা, নাস্তিকরা হচ্ছে এভারেস্ট এবং মুমিনরা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে নাস্তিকদের এভারেস্টে উঠে যাওয়ার চেষ্টা করছে। ভাই এরা তো স্বীকার করে নিল, সবকিছু নিজের মুখে স্বীকার করে নিল। আমরা নতুন করে কি বলবো? কি বলার আছে? ফারাজ ভাই আজকে আমার টাইম শেষ হয়ে গেছে। আমি কি তাইলে আজকে বিদায় নিই ফারাজ ভাই?
আসিফ ভাই আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল। না ভাই আজকে আর আমি থাকতে পারছি না। সরি। ফারাজ ভাই আমি কি বিদায় নিব তাইলে? ফারাজ ভাই কি আছেন? মিউট করা ভাইরাস ভাই। ফারাজ ভাই মনে হয় বিজি। আচ্ছা ফারাজ ভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি আছি। আসিফ ভাই সরি, আমি একটু বিজি ছিলাম, সরি। বলেন আসিফ ভাই, ওনার সাথে একটু কথাটা শেষ করেন। আমি মোটামুটি ফ্রি আছি, সমস্যা নাই। একটু যদি কথাটা শেষ করেন, ওনার সাথে শেষ করে দিই, ঠিক আমি আছে। সমস্যা নেই। আচ্ছা আসিফ ভাই, রেহান খান ভাই আপনি তাইলে শেষ করেন। তাহলে আজকের আলোচনা শেষ করেন। আপনি আরেকদিন আমি এসেন তখন আমরা যেটা বলছিলাম যে হচ্ছে এর আগের দিন যে ডিবেট নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল আমার, তো আমি তাদেরকে নাই বলছি ভাই যে কি আপনারা ডিবেটে আগের দিন কি কথা হয়েছিল সেটা ভুলে গেছি ভাই। আবার একটু মনে হ্যাঁ করায় দেন। হ্যাঁ বুঝতে পারি না, আমি ওইটাই মনে প্রিন্সেসের করি। সাথে ডিবেটের একটা কথা মনে বলছিলেন, আপনি হ্যাঁ বলছিলেন না যে প্রিন্সেসের সাথে ডিবেটের কথা? আমি হ্যাঁ, আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম। তো আচ্ছা আচ্ছা, বলেন। মিনার, তো মাহবুবুল ভাই বললো যে যে মিনার ভাইয়ের একটা কন্ডিশন আছে, যে আপনারা নাকি তাকে নিয়ে, তার চিত্র নিয়ে ব্যঙ্গ করেন, তাকে হচ্ছে সে আপনাদের সাথে ভালোভাবে শান্তিপূর্ণ আলোচনা করে, কিন্তু তাদের তার ছবিকে ব্যঙ্গ করেন, তারপর হচ্ছে তাকে প্রিন্সেস বলে ব্যঙ্গ করেন, এইসব কারণে সে একটা অ্যাপোলজি চাইছে। তাইলে এই অ্যাপোলজিটা চাইছে, এই সরিটা যদি আপনারা বলেন তাহলে সে নাকি ওয়েট, আসবে। ওয়েট, ওয়েট রেহান খান ভাই ওয়েট। আমি একটা জিনিস বুঝি নাই। একটা জিনিস আমাকে একটু বুঝাই দিয়েন আপনি। আমি আগে ফারাজ ভাইকে জিজ্ঞেস করি তারপর আপনাকে জিজ্ঞেস করতেছি। ফারাজ ভাই, আমরা তো আ মুশফিক মিনারের নবী এবং মুশফিক মিনারের আল্লাহ তাদেরকে নিয়ে আমরা লাগাতার কটূক্তি, লাগাতার ট্রল, লাগাতার ঠাট্টা মশকরা করে যাচ্ছি এতদিন ধরে। নাকি ফারাজ ভাই? কথা তো সত্য আসিফ ভাই। প্রিন্সেসটা কিন্তু নিয়ে মানে টুল করার আগে, কিন্তু প্রিন্সেসটা নিয়ে টুল করার আগে তো বহু আগে থেকে আমি প্রিন্সেসের যে নবী, সে যে একটা শিশু সদাই, তার নিয়ে তো কিন্তু ফারাজ ভাই মুশফিক মিনারের আপত্তি তুলছে আমাদের সাথে আলোচনা করতে আসবে কি শর্তে ভাই? তাকে নিয়ে ট্রল অ্যাপোলজি চাইছে, আপনাদের কাছ থেকে সরি তাকে নিয়ে চাইছে, ট্রল তাইলে তারা তাকে হুম নিয়ে ট্রল মানে ভাই তাকে নিয়ে ট্রল করার জন্য সে মানে খেপছে। আল্লাহ তার নবীকে নিয়ে আমরা যে মানে ধুয়া ফালাই দিছি ভাই মানে উল্টা-পাল্টা ফালাই দিছি ভাই। এইটা নিয়ে তারপরে সে আসবে আমাদের সাথে কথা বলতে। ওয়াও ভাই ওয়াও! তার মানে আচ্ছা, এটা গালাগালি কি ভাই, করছেন নাকি এটা ভাই? কি রেহান ভাই, একটা কথা বলি। আমি এটা মূলত কনসিডারেশনের মধ্যে নিতেছি না, হ্যাঁ? কনসিডারেশনের মধ্যে নিব যখন হচ্ছে কথাটা প্রিন্সেসের কোনো, ওরে প্রিন্সেস বলি কেন আমি? আপনি তো জানেন না ওকে প্রিন্সেস কেন বলি। হুম রেহান ভাই কি জানেন আমি যে আপনাদের মুশফিক মিনারকে প্রিন্সেস কেন বলি? হুম হুম। না আমি তো এটা জানি না, এর কারণটা কি? আচ্ছা, প্রিন্সেস বলি এই জন্য, কেননা সে হচ্ছে ড্যানজেল ইন ডিস্ট্রেস কথাটা শুনছেন না? যে আপনি ডিজনির যে প্রিন্সেস গুলা ছিল তারা অসহায়, তাদেরকে সেভ করার জন্য সবসময় একটা নাইট ইন শাইনিং আর্মার দরকার হইতো। কোন একটা অন্য কোনো দেশে একটা প্রিন্সেস তারা সেভ করতো। তো ওরে প্রিন্সেস বলার কারণটা ছিল হচ্ছে গিয়ে প্রিন্সেসের মতো স্কার্ট পরে হচ্ছে তার মুমিন ভাইদের পিছনে লুকাইতো। সে নিজে কথা বলতো না, তার কথাগুলো তার মুমিন ভাইদের দিয়ে বলাইতো আর কি। তো এটার জন্য হচ্ছে তার আমি প্রিন্সেস বলতাম, এখনো প্রিন্সেসই বলি। এবং আমি যে এই জন্যই বলতাম, এরা তার আমি মেসেজ করে পাঠাইছি। আপনারা চাইলে আপনি চাইলে আমি আপনাকে তার সাথে যে মেসেজ হয়েছে এটাও দেখাইতে পারি আপনাকে, হ্যাঁ? যে কি জন্য প্রিন্সেস বলতাম এটা আমি তারে ধরে বুঝাও দিচ্ছি। এখন আমি তাকে এই জিনিসটা নিয়ে আগাবো বা এটা তার কনসিডারেশন, মানে এই জিনিসটা অ্যাপোলজি করবো কি করবো না, এটা যে কনসিডারেশনের মধ্যে নিব, নেওয়ার জন্য তো আমার এইটা দেখতে হবে যে সে এখনো প্রিন্সেসই নাই, সে তার নিজের কথাটা নিজে বলতেছে। তার কথাটা কোনো শেখ মাহবুবুল সুল্লালুম এরকম কোনো ইয়েটা বলতেছে না, তার কোনো অ্যাজগার্ড বলতেছে না, সে নিজে বলতেছে। সে যদি ফারাজ নিজে ভাই, বলে দেন আমি একটু কনসিডার করতে পারি, বাট নিজে বলার আগ পর্যন্ত ফারাজ এটা ভাই, তো কনসিডারেশনের মধ্যে নেই। ফারাজ ভাই আমি আচ্ছা এইটা তার সমস্ত কথা আমি মাইনে নিব। যদি সে ভিডিওতে নিজের মানে ক্যামেরা অন করে যদি সে এই কথাটা বলে যে আসিফ মহিউদ্দিন যে আমার আল্লাহ, আমার নবী, আমার নবীদের স্ত্রীদেরকে নিয়ে চরম কটুক্তিকারী আসিফ মহিউদ্দিন, সে তার সাথে আমি আলোচনা করতে যাব যদি সে আমাকে নিয়ে শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য আমার কাছে সরি বলে, বাদবাকিদের জন্য সম্পর্কে কটূক্তি করার জন্য সরি বলতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তাকে সরি বললে আমি তার সাথে আলোচনা করতে যাব। এই কথাটা যদি শুধুমাত্র মুশফিক মিনার ক্যামেরা অন করে বলে, তাহলে আমি মুশফিক মিনারের কাছে সরি বলব, কোন সমস্যা নেই। শুধু এই কথাটুক বলতে হবে যে তার আল্লাহকে, তার নবীকে, তার নবীদের স্ত্রীদেরকে, তার সাহাবীদেরকে চরম অপমানকারী, চরম কটুক্তিকারী, কুখ্যাত মুরতাদ শাতিমে রাসূল আসিফ মহিউদ্দিন এইভাবে বলতে হবে আসিফ ভাই, চরম এভাবে নরমালি চরম অপমানকারী বললে হবে না, এইভাবেই বলতে হবে চরম অপমানকারী, চরম এইভাবে এইভাবেই বলতে এইভাবে এইভাবে টান বলতে দিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চরম অপমানকারী, অসভ্য, মুরতাদ, নাস্তিক, শাতিমে রাসূল
এই শাতিমে রাসেলের জন্য কোনো মাপটাপ চাইতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তার সরি বলতে হবে। সরি বললে আমি তার সাথে লাইভ করতে, আলোচনা করতে ডিং, ডিং করে নাচতে, নাচতে চলে যাব। এই কথাটা যদি মুশফিক মিনর ডিং, ডিং করে নাচতে, নাচতে চলে যাবে এই কথাটা বলার দরকার নেই। সে তার মতো করে বলবে, ভয়েস করবে। আ এই কথাটা বললে আমি তাকে সরি বলব। আ আ রেহান খান ভাই আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? শুধু এই জি, জি, কথাটা জি। বলুন। ঠিক আছে, ঠিক আছে। আমি ইয়ে আপনার সাথে আমি আমার যে কনভারসেশনটা আসিফ ভাই, হ্যাক করে হ্যাঁ, আসিফ ভাই জি বলুন। প্রথমত আছে রেহান ভাই, আমি আপনাকে বলছি আমি তাকে কি জন্য প্রিন্সেস বলি। আমি আবারও বলতেছি, লাইভের মধ্যেই বলতেছি যে এই জিনিসটা আমি তাকে প্রিন্সেস কেন বলি, এটা তাকে মেসেজে আমি নিজেই বুঝেছি। বাট যেহেতু এটা একটা পার্সোনাল মেসেজ, আমি মেসেজটা লাইভ ইয়ে করে দেখানোর মোটেও ঠিক হবে না, আমি দেখাবো না। বাট এই কথাটা আমি কনসিডারেশনে নিব। যদি এটা যদি আমার কাছে বলা হয়, আমি এটা কনসিডারেশন নিব যদি প্রিন্সেস এই কথাটা নিজে বলে যে আমাকে নিয়ে যে ব্যঙ্গাত্মক ইয়েটে করা হয়েছে, যেমন এই স্ক্রিনের মধ্যে যেটা আছে এখন ওরকম ব্যঙ্গাত্মক করা হয়েছে, ওটার জন্য যদি অ্যাপোলজি করে আমি ডিবেটের জন্য রাজি। আমি এটা কনসিডার করবো তখন, মানে এটা ভেবে দেখবো তখন যখন প্রিন্সেস নিজেই কথা বলবো। আর যদি তার কোনো চেলা চামুন্ডা বলে, ওই চেলা চামুন্ডা ভাই আমি আগেও বলছি এখনো বলছি, এইগুলা চেলা চামুন্ডা গুনি না ভাই। আমি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ স্পেস, ওয়েস্ট অফ অক্সিজেন, ফারাজ ভাই আমি তাইলে ভাই আজকে বিদায় এখনো নিই। তার সাথে কন্ট্যাক্ট হয়? ফারাজ ভাই আমি বিদায় নিতে দিলে। প্রিন্সেস ফারাজ সাথে ভাই কন্ট্যাক্ট হয় ভাই। প্রিন্সেস তো ভাই মানে সেন্টি খাওয়ালো, এটা তো আমি যে মানে এত পাতা দেওয়ার সময় নেই আল্লাহ আসলে। নবীরে কওয়া আপনি সেন্টি বলেন। খাইতেছে না, প্রিন্সেসটা নিয়ে কওয়া সেন্টি খাই গেছে সে না? সে তার মানে তার নিজের মান সম্মান আল্লাহ নবীর থেকে বেশি। বোঝা গেছে ভাই। খুব ভালো চমৎকার। এবং ফারাজ ভাই আমি লাস্ট বিদায় কথাটা নিচ্ছি। ওইটা গুড নিয়ে নাইট। হয়েছিল বুঝছেন আসিফ ভাই, লাস্ট কথাটা ওইটা নিয়ে হয়েছিল। উনি আমার বলতেছে যে আপনি যে আমাদের প্রিন্সেস বললেন এটা কি নারী অবমাননা নয়? আমি কই, এটা বাবা ভূতের মুখে আমরা আল্লাহ নবীরে ধুয়ে খাইয়ে দিচ্ছি। এটা নিয়ে কিছু কয় না। আপনি জানে নারীবাদী হয়ে আসিফ ভাই, আপনি নারীবাদী হয়ে আমাকে প্রিন্সেস বলে যে নারীদেরকে অপমান করছেন, হ্যাঁ? নারীদেরকে আপনি ইয়ার চোখে দেখাচ্ছেন, যে ড্যান্সেল ইন ডিস্ট্রেস চোখে দেখাচ্ছেন। এইটা কি খারাপ নয়? ওরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম রাম, বাবা নারীবাদী। ফারাজ ভাই টাইম একদম শেষ। ভাই বিদায় জি, নিলাম জি। ভাই। গুড নাইট। আচ্ছা আসিফ ভাই, শেষ করে দেন। ব্যাকেও তো তেমন লোকজন আপনি নাই। শেষ করে দিয়েন, শেষ আপনি করে শেষ দেন। করে দেন। আমি ফারাজ ভাই বিদায় নিচ্ছি। আপনার সাথে একটু কথা বলবো আপনার সাথে। ওকে, ঠিক একটু আছে কথা আসিফ ভাই, গুড নাইট। গুড নাইট ভাই। হ্যাঁ, ফারাজ ভাই আমি হ্যাঁ একটু বল। কথা বলবো আপনার জি, সাথে। জি, বল ভাই। আমার প্রশ্নটা ছিল যে যে আপনারা যারা নাস্তিক আছেন তারা তো মনে করেন একটা পুরুষ এবং নারীর সম্মতিতে মানে বিবাহ কোনো বন্ধন ছাড়া, হ্যাঁ? মানে শারীরিক সম্পর্ক করার অনুমতি দেয় আপনাদের নাস্তিকতা, তাই না? ভাই এই যে প্রশ্নটা ফ্রেমিংটা করছেন, প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে আছে বড় ঝামেলা। না, মরালিটি নিয়ে না আপনি আপনি কারেক্ট করে মরালিটি দেন, নিয়ে প্রশ্ন সমস্যা নেই ভাই। মরালিটি নিয়ে প্রশ্ন উঠেছেন না, নৈতিকতা অনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছেন না। না নৈতিকতা না, আমি বলতেছি যে মানে এটা কি আপনারা এই সাপোর্ট যে করেন? ফ্রিডম অফ সেক্স, এটা কি নৈতিক না নৈতিক না, এই যে সাপোর্ট করা মানে কি, এটা না কি নৈতিক না, নৈতিকভাবে না সমর্থন করে? নৈতিক এটা আমি এখনো বলিনি। আরে রেহান ভাই, যখন আপনি বলছেন সাপোর্ট করেন কিনা, আপনি তো ওই সেন্সেই বলতেছেন যে আপনি নৈতিকভাবে সাপোর্ট করেন কিনা। আপনি মানে আহ, হুদাই সাপোর্ট করেন কিনা সেটা তো জিজ্ঞেস করতেছেন না, নৈতিকভাবে সমর্থন করেন কিনা সেটাই তো জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ ঠিক, আচ্ছা নৈতিকভাবে এই জন্য নৈতিকভাবে কোশ্চেনের ফ্রেমিংটা রং। কোশ্চেনের ফ্রেমিংটা রং। এই জন্য নৈতিকতা নাস্তিকদের জন্য নৈতিকতা, মুসলিমদের জন্য নৈতিকতা জিনিসটা এরকম হয় না। নৈতিকতার অবজেক্টিভিটিতে নৈতিকতা সবার জন্য সমান। যদি এইটা হচ্ছে মুমিনদের জন্য নৈতিক হয় তাহলে এটা সকল মানুষের জন্য নৈতিক। আর যদি এটা অমুসলিমদের জন্য নৈতিক হয়, এটা সকল মুসলিমদের জন্য নৈতিক। নৈতিকতার মধ্যে এটা থাকে না যে এটা শুধুমাত্র এক গ্রুপের জন্য নৈতিক, অপর গ্রুপের জন্য এটা অনৈতিক। জিনিসটা এরকম না। বোঝা গেছে ভাইয়া? জি ফারাজ ভাই, আমার পুরো প্রশ্নটা আমি করার পর তারপর আপনি আমাকে একটু অ্যান্সার করে তারপরে বিদায় করে দিন। জি আমি বল। বলতে চাচ্ছি যে বিবাহ ছাড়া যেই নৈতিকভাবে মনে করেন নৈতিকতা অনৈতিকতা একটা পরে, আগে তারা মনে করেন একটা সম্পর্কে হলো বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা তো হতেই পারে আমাদের সমাজে, হ্যাঁ? তো তারা এখন শারীরিক সম্পর্ক করছে, হুম, এখন করার পর মেয়েটা মানে গর্ভবতী হয়ে গেছে, ঠিক আছে? তো হুম। গর্ভবতী হওয়ার পর এখন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ওই গর্ভবতী হওয়ার পর ওই বাচ্চাটাকে অস্বীকার করে ভাই, হ্যাঁ? হ্যালো ভাই, শুনছেন? শেষ করবে, শেষ করবে। যে অস্বীকার করে ওই বাচ্চাটাকে। তো তখন মানে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া যদি অস্বীকার করে তাহলে তো মেয়েটা আর বিচার পাইতেছে না। মানে বিবাহ করার পর যদি করে তাহলে তো থানা আদালত আছে দেশে। যদি এমন কোনো মানে অস্বীকার করার চেষ্টাও করে তাহলে তো কোনো লাইনঘাট নাই। তার তো শাস্তি হবে, বিচার হবে। তাই না? তো এই জিনিসটাকে কি মানে আপনারা যদি ফ্রি সেক্স টাকে বলেন তাহলে কি এটা কি এনকারেজ করা হচ্ছে না সমাজে? এখানে এটা আমার একটু প্রবলেমটা কোথায়? বোঝার। প্রবলেমটা হচ্ছে আহ, হুম,
এটা ধরেন মুমিন অমুমিন নাস্তিক মাস্তিক সব অ্যাসাইড রাখেন, মূল প্রবলেমটা কই? দুইজন বিয়ে ছাড়া সেক্স করছে, বিয়ে ছাড়া সেক্স তো শুধুমাত্র অমুসলিমরা করে জিনিসটা এটা না, বা নাস্তিকরা করে জিনিসটা তো এটা না, মুসলিমরাও তো করে নাকি, করে না ভাইয়া? করে করে না? কিন্তু যদিও এটা মাদ্রাসায় ইসলামে হারাম বলে মাদ্রাসায় পুটকি মারে, বাট তারপর তো তারা করে, রাইট? মানে যদিও তারা মুখে হারাম বলে, বাট করে তো। ইসলামে বলা আছে দেখেই তো তারা হারাম, এটা কিন্তু অনেকেই করে, সবাই করে এটা। তো প্রবলেমটা হচ্ছে দুইজন সেক্স করছে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই, তাদের একটা সন্তান হয়েছে। এখন এই সন্তানটার কি হবে? এই সন্তানটার যদি তারা দুজন বিবাহিত থাকতো, তাহলে এই সন্তানটার দায়িত্ব হচ্ছে পুরুষকে নিতে হইতো। যেহেতু বাংলাদেশের আইনে ধরে নিচ্ছি, আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি, বাংলাদেশের আইনে ওই শাস্তির বিধানটা নাই, সরি ওইরকম কোনো বিধান নাই যেখানে বৈবাহিক সম্পর্ক না থাকলে পুরুষকে বাচ্চার দায়িত্ব নিতে হবে, ওইরকম কোনো বিধান নাই। সেহেতু নারীর উপর একটা কি হয়ে যাচ্ছে, একটা চাপ হয়ে যাচ্ছে। যে এখানে দেখতে হবে প্রবলেমটা কই, প্রবলেমটা নারীর উপর চাপ হয়ে যাচ্ছে। পুরুষটার ইয়া থাকা সত্ত্বেও, পুরুষটার বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষটা কি করছে না, তার বাচ্চার দায়ভার নিতে লিগালি বাধ্য হচ্ছে না। সলিউশন খুবই ইজি, ওই দায়ভারটা দিয়ে দেন, আইন করে ওই দায়ভারটা দিয়ে দেন। না ভাই ফারাজ ভাই, আমাদের সমাজে কিন্তু এটা হয়, মানে অনেকেই হয় কিন্তু অস্বীকার করে, কিন্তু এমন তখন তারা কি পথ অবলম্বন করে, বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলে। হ্যাঁ, যদি অস্বীকার, এখন তো আপনি ভিন্ন জায়গায় যাচ্ছেন, ভিন্ন জায়গায় যাচ্ছেন যে বাচ্চা মানে তারা অ্যাবর্ট করবে কি অ্যাবর্ট করবে না, এটা তো ভিন্ন ইস্যু। বা দেখেন, একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কে যদি মনে করে যে আমি এখনো রেডি না একটা বাচ্চার ইয়ে নেওয়ার জন্য, আমি ফিনান্সিয়ালি রেডি না, বাচ্চা ফিনান্সিয়ালি মানসিকভাবে কোনোভাবে রেডি না একটা বাচ্চাকে মানুষ করার জন্য যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, ওই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা এখন আমার হয়নি, যদি এটা বিয়ে করা মানুষও মনে করে বা বিয়ে না করা মানুষও মনে করে, দুই পক্ষই তো অ্যাবর্শনের ইসে যেতে পারে। ধরেন একটা আমি পার্সোনালি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত, ধরেন 3 মাস বা 4 মাস ইয়ে হয়ে গেলে একটা অ্যাবর্শন ইসে যেতে পারে, অ্যাবর্শন একটা পজিশন যেতে পারে। যদিও অ্যাবর্ট করা নৈতিক কিনা এটা নিয়ে একটা খুব বড় ডিবেট আছে। হ্যাঁ ভাই, এটাই আমার প্রশ্ন ছিল যে এটা কি আপনাদের কাছে মানে নৈতিক নাকি অনৈতিক? আমি কোনোটাতেই কনভিন্স না আসলে, টু বি অনেস্ট। আমি অ্যাবর্ট করা বা না করা কোনোটাতেই কনভিন্স না, কোনোটাতেই আমি বুঝতে পারতেছি না। দেখেন, আমি একটা সিম্পল মানুষ, কারণ তারা ইন্টেনশনালি জিনিসটা করছে, ভেবে চিন্তেই করছে, এই দিক দিয়ে জিনিসটা কনভিন্স হতে পারছেন না, তাই তো? কারণ তারা তো ভেবে চিন্তেই করছে যে এমনটা ঘটতে পারে। অনেকগুলোই কারণ আছে ভাই, দুই একটা আমি তো আলোচনা এখন যেতে যাচ্ছি না যে অ্যাবর্ট করার নৈতিক কি অনৈতিক, তো আপনি অন্য আলোচনায় গেছেন। অ্যাবর্ট করা নৈতিক কি অনৈতিক এটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে, বাট আমি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত যদি মানুষ বুঝতে পারে যে ওকে একটা সার্টেন টাইম আসছে, তার মেয়ের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, মেয়ে সার্টেনলি বুঝতে পারতেছে সে প্রেগনেন্ট, 3 মাস আই থিঙ্ক বোঝার জন্য এনাফ। এবং যদি 4 মাসও হয়, ওই 4 মাসের মধ্যে যদি সে অ্যাবর্ট করতে চায়, আই ডোন্ট থিঙ্ক খুব বেশি একটা প্রবলেম আছে। বাট এর বেশি হয়ে গেলে আই থিঙ্ক প্রবলেমেটিক। বাট এছাড়া তো ভাই আপনি তো অ্যাবর্শনে গেলেন, এছাড়া তো জিনিসগুলো যে আপনার ভাই বললেন যে হচ্ছে 3-4 মাস বা হচ্ছে আপনার হচ্ছে ভেবে চিন্তে করা বা ম্যাচুরিটি আসে নাই, বাচ্চা নেওয়ার মানে সেই ক্ষমতাটা হয় নাই, তো এত জিনিস তো মেনটেন করে আমাদের সমাজে মানে অনেকেই চলে না, এটা তো আপনি ভালো করেই জানেন ভাই। এটা তো আপনি মানেন ভাই যে সমাজে এত কিছু মেনটেন করে আসলে চলার। হ্যালো ফারাজ ভাই, আমাকে শোনা যাচ্ছে? ফারাজ ভাই মেবি মিউট হয়ে গেছে, ভাই মিউট করছি। ফারাজ ভাই, আচ্ছা, এখন আপনার কোশ্চেনটা কি? আমি আপনার কোশ্চেনটা আনসার দিচ্ছি। আপনার কোশ্চেনটা কি ভাই? আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে বৈবাহিক কোন সম্পর্কে যদি আবদ্ধ, আচ্ছা সরি আমার সিপিইউটা একটু হ্যাং করছিল, সরি। এটা ভাই যদি আমাদের এখানে মেনটেন না করা হয়, ধর এইভাবে মেনটেন করে চলে না, যদি এইভাবে মেনটেন না করে, তাহলে সলিউশন তো ওইখানেই, যে যেখানে মেনটেন করে চলতেছে না সেই জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে হবে যে মেনটেন করে কিভাবে চলতে হবে, এটা সম্পর্কে অ্যাওয়ার করতে হবে। যে যদি ক্লিনিকগুলো মানুষকে জানাতে হবে যে এখানে ক্লিনিক আছে, আপনারা যদি অ্যাবর্ট করতে চান 3 মাসের মধ্যে যদি অ্যাবর্ট করতে চান, লিগাল প্রসিডিওর আছে, আপনি এইভাবে এই কাজটা করতে পারেন। এইভাবে আমরা এই জিনিসটা একটা সেফ ওয়েতে করতে যাচ্ছি। আপনি জানেন বাংলাদেশের ইভেন অ্যাবর্শনও লিগাল না, যতগুলো ইসের মধ্যে করায় হসপিটালের মধ্যে করায় এটা ইলিগাল ওয়েতে করে, এবং যেটা অ্যাকচুয়ালি মা শিশু দুজনের জন্য রিস্কি। তো এইটা সলিউশন তো সেখানে করতে হবে যে একজন নারী যেন খুব সেফ উপায়ে সে তার সার্জারিটা করে
বের হয়ে আসতে পারে, এবং এটার জন্য তাকে যেন সারা জীবন কষ্ট করতে হবে ওইরকম অবস্থা যেন না হয়ে যায়। আপনি জানেন আপনি জানেন তো জানি না, যারা ইভেন লেট টাইমে মনে করেন তার সে মনে করছে যে সে মনোপজে চলে গেছে নারী, এমন অনেক সময় হয় যে নারী মনে করে যে নারী মনোপজে চলে গেছে, কিন্তু সে মনোপজে অ্যাকচুয়ালি যায় না, আনফরচুনেট প্রেগনেন্সি হয়ে যায় তার, এবং সে তার মধ্যে সে নাই, মানে তার স্বামী বেঁচে নেই, তার মধ্যে কোনো ওই তার সেই অ্যাবিলিটি কোনোভাবেই নেই যে নতুন একটা বাচ্চাকে সে গ্রো করতে পারবে, বা ছোটবেলা থেকে পালতে পারবে, পাইলেও তাকে মানে স্বাবলম্বী দেখা বা তাকে ইয়ে পর্যন্ত দেখা, তাকে হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত দেখায়। প্রত্যেকটা পিতামাতা চায় যে আমি আমার বাচ্চাটাকে নিজের পায়ে দেখেই আর কি দুনিয়া থেকে বিদায় নিব, ওই ইচ্ছা করি, তো ওই চেষ্টা নিয়েই তো তার বাচ্চাটা বাচ্চাটা নিতে চায়। তারা যদি দেখে যে এইটার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আমার কাছে নাই, আমি আসলে তারা গ্রো করতে পারবো না, তার কাছে উপায় কি থাকে? তার কাছে উপায় ওই অ্যাবর্শনই থাকে। এখন যদি অ্যাবর্শন ক্লিনিক গুলাকে যদি আপনি ইলিগাল বানায় রাখেন, তো যারা যারা করবে তারা তো আপনার তাদের কোনো দায়বদ্ধতা থাকবে না যে তারা একটা ভুল করে ফেলালে আপনি লিগাল ওয়েতে তাদের ধরতে পারবেন, কারণ সে পুরোটাই তো কাজ ইলিগাল হচ্ছে। এখানে আপনাদের কি করতে হবে, যেখানে প্রবলেম সেখানে সলিউশন করতে হবে। প্রবলেম হচ্ছে যে এক হচ্ছে অ্যাওয়ারনেস নেই, দুই হচ্ছে আপনার অ্যাবর্শনের জন্য এনাফ ক্লিনিক, স্বাস্থ্যকর ক্লিনিক, এবং এটা লিগালিটি নেই। এটা লিগাল করতে হবে, এটা এটা একটা ভালো প্রসিডিওর মধ্যে দিতে হবে, এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। এটা সলিউশন কি কোনোভাবে হচ্ছে আরেকটা বিষয় অ্যাড করা উচিত না, আরেকটা বিষয় অ্যাড করা উচিত যে বাংলাদেশে সেক্স এডুকেশন বলে কোনো এডুকেশন নেই। কোনো টিনেজার, কোনো বাচ্চা যখন টিনেজার হয় সে কোনো সেক্স এডুকেশন রিসিভ করে না, তো তার মধ্যে অ্যাওয়ারনেসটা আসার কোনো কথাই না। মানে যে সেক্স এডুকেশন রিসিভ করে না, সে জাস্ট যেটা করবে সেটা তার মানে সে একটা এক্সপেরিমেন্ট করতেছে, তাই না? তার কোনো আইডিয়াই নেই, তো ডেফিনেটলি সেখানে অবশ্যই এরকম রং বিষয়গুলো হতে পারে। আর বিয়ে করলে কিভাবে সলিউশন হয়? ভাইয়া আমি একটু কথাই বলতে দেন না। হ্যাঁ রেহান ভাই, আপনি যে বলছেন বিয়ে করাটা সমাধান হয় কিনা, বিয়ে করাটা কিভাবে সমাধান হয়? মনে করেন একটা মেল একটা ফিমেল বিয়ে করলো, হ্যাঁ, তারপর সেই ওয়াইফের একটা বাচ্চা হলো, তারপর সে সেই বাচ্চাটা টেক কেয়ার করছে না, সেটা তো সেম প্রবলেমই হলো। এখন আপনি বলতে পারেন এখানে ল কাজ করতে পারে, এটা তো একটা লিভিং রিলেশনেও হয়। একটা লিভিং রিলেশনে যখন একটা মেল ফিমেল একসাথে থাকে, তখন যদি সেই মেলটা সেই বাচ্চাটাকে বলে যেটা আমার না, দেন দ্যাটস ইজি সলিউশন, গো ফর আ ডিএনএ টেস্ট, হ্যাভ ইউর রিপোর্ট, এন্ড দেন ইউ ক্যান জাস্ট get child support. কিন্তু আপু বিয়ে করলে যে জিনিসটা হচ্ছে একটা এগ্রিমেন্ট সাইন করা থাকে, যেটা আর দেশে তো আদালত থানা আছে বলে কিছু আছে, হ্যাঁ, তো দেশে হচ্ছে আদালত থানা আছে ভাইয়া, বিয়ে করলে এগ্রিমেন্ট সাইন করা এত থাকে। সহজ না বিয়ে করে। হ্যাঁ, কিন্তু সেটা একটা নরমাল রিলেশনেও এড়িয়ে যাওয়া সম্ভব না, যেখানে ডিএনএ টেস্টে সরাসরি বোঝা যায় যে বাচ্চাটার মানে ফাদার কে। এক্সাম্পল আছে, অনেক আপনার এক্সাম্পল আছে। আপনার তো প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে। প্রবলেমটা এটা যে মেল পার্টনার, সেই মেল পার্টনার বাচ্চাটাকে বলতেছে যে এটা আমার বাচ্চা না। সেই প্রবলেমটার ইজি সলিউশনটা হলো যে বাচ্চাটার মানে ফাদার যে সেটা প্রুভ করা। জি ভাইয়া বলেন। আপনার যে ওয়্যারলেস হেডফোনটা আছে, ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে, এখনই ফেলে দিচ্ছি ভাইয়া, এখনই ফেলে দিচ্ছি। এটার অবস্থা খুবই বাজে। আই ডোন্ট থিংক আপনি মনে হয় আলাদা মাইক্রোফোন ব্যবহার করতেছেন, আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছেন না? আমি মানে ল্যাপটপে না, আমি অ্যাকচুয়ালি আমার ট্যাব দিয়েই ঢুকে যাই, তো হঠাৎ করে আমার ওরকম প্রি প্ল্যান থাকে না। মাঝে অফিস একদম হোম অফিস করে দিই। ম্যাডাম আপনি মাইক্রোফোনটা কি ব্যবহার করছেন? আপনি তো মাইক্রোফোনটা কোনো মাইক্রোফোন নেই, জাস্ট মানে ট্যাব দিয়ে কথা বলছি, মানে ট্যাবলেট। আচ্ছা, আপনার দর্শক আপনারা হয় না, অবাক হয় না, মহিলা মানুষ খুব হবে টেকসই হয় না, মহিলা মানুষ এটা হওয়াটা স্বাভাবিক। মাইক্রোফোনটা ইদার আপনার হেডফোনে থাকে, না হয় আপনি আলাদা করে মাইক্রোফোন লাগান, ট্যাবলেটে আলাদা কোনো মাইক্রোফোন। না, হেডফোন তো খুলে ফেললাম না ভাইয়া, হেডফোন খুলে ফেলার পর আমি ডিরেক্ট মানে ট্যাবলেটের মাইক্রোফোন। শুধুমাত্র ট্যাব থেকে কথা বলছেন? আচ্ছা, কোনো নেই। আচ্ছা সরি, তাহলে আপু আপনার মানে ট্যাবের কোনো একটা ঝামেলা হচ্ছে, আপনি একটা মাইক্রোফোন লাগান। সরি, আমি একটু বেশি ফাইদা করতেছিলাম। একটা যদি একটু ছোট একটা হেডফোন লাগা ফেলান, তাহলে হচ্ছে ভাই ইয়েটা হবে না, একটু ভেঙে ভেঙে আসতেছে। ওকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, রেহান খান ভাই যেটা বলছিলেন যে বিয়ে কোনো সলিউশন হতে পারে কিনা, হ্যাঁ বিয়ে একটা সলিউশন হতে পারে। আই ডোন্ট থিংক বিয়ে যে একেবারে কোনো সলিউশন না, বিয়ে সলিউশন হইতেই পারে, বাট জিনিসটা কি আসলে কোনো ডিগনিটিওয়ালা কোনো সলিউশন কিনা, রেহান ভাই আপনি একটু ভেবে দেখেন। ফর এক্সাম্পল চিন্তা করেন আপনি একজন ওমেন, রেহান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ধরেন আপনি একজন ওমেন, ধরে নেন আপনি একজনের সাথে বিয়ে করলেন, প্রেম ভালোবাসা করলেন, এবং আপনারা একটা স্বপ্ন দেখলেন যে
আপনারা ইয়ে করবেন, আপনারা সংসার করবেন এবং আপনাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হলো এবং পরবর্তীতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। এখন আপনি প্রেগনেন্ট দেখে ওই ছেলে এখন সে আপনাকে এবং আপনার চাইল্ডকে দুইটাকে অ্যাবান্ডন করতে যাচ্ছে। মানে সে শুধু এমনটা যাচ্ছে না যে সে এমনটা যাচ্ছে না যে চাইল্ড ইয়ে হয়ে যাক, অ্যাবান্ডন হয়ে যাক, আপনি থাকেন, আপনাকে সে বিয়ে করবে, এটা সে চাচ্ছে না। সে দুজনকে একসাথে ইয়ে করতে যাচ্ছে, দুজনকে একসাথে অ্যাবান্ডন করতে যাচ্ছে। দেন কি আপনি জেনুইনলি মনে করেন যে আপনার ওইরকম একটা লোকের সাথে ইয়ে করাটা, লাইফ পার্টনার হিসেবে চুজ করাটা একটা রিজনেবল একটা ডিগনিফাইং পজিশন বলে আপনি কি মনে করেন? না, আমি বলছি যে এটা বিয়েটা একটা সলিউশন হতে পারে। ডিগনিফাইং না ভাই, জিনিসটা তো ডিগনিফাইং তো হয় না। আপনি আপনার ক্ষেত্রে বা আপনার বোনের ক্ষেত্রে এটা তো চুজ করবেন না। আমিও আমার ক্ষেত্রে বা আমার বোনের ক্ষেত্রে এটা চুজ করবো না। যদি আমি মেয়ে হইতাম, আমি আমার ক্ষেত্রে বা আমার কোনো বোনের ক্ষেত্রে এটা চুজ করতাম না। যে আমার কথা হচ্ছে আপনি কোনটা প্রেফার করেন, বিয়েটা নাকি ফ্রি সেক্স? আমার ফ্রি সেক্স বলতে ফ্রিডম অফ সেক্স যেটা আর কি। হ্যাঁ, ফ্রি সেক্স বলতে বিয়ে না, ফ্রি সেক্স বললে মুভিতে একটা জিনিস বোঝা, বিয়েতে তো যে দেন মোহরানা দিয়ে আমি ওটাই বুঝাইছি। আচ্ছা, তো অনেকে মনে করে যে টাকা দিয়ে মানুষ ভেজে না কিনা, যে দেন মোহর দিয়ে সেক্স করে, এটা হচ্ছে টাকা দিয়ে সেক্স, আর একটা হচ্ছে টাকা ছাড়াই সেক্স, এটা হচ্ছে ফ্রি সেক্স না। আপনি ফ্রিডম অফ সেক্স যদি কেউ করতে, মানে কেউ যদি কারোর সাথে যদি ইয়ে থাকে, কোনো নারী পুরুষের মধ্যে বা পুরুষ পুরুষের মধ্যে যদি ইয়ে থাকে, বা পুরুষ নারীর মধ্যে যদি কোনো একটা ভালোবাসার সম্পর্ক থাকে, তারা যদি অ্যালার্ট হয়, দে ক্যান হ্যাভ সেক্স। এবং তাদের যেন আনওয়ান্টেড প্রেগন্যান্সি ফেস করতে না হয়, এটার জন্য আগে থেকে যদি সলিউশন হচ্ছে আগে থেকে আপনি সেক্স এডুকেশনটা কি রাখা, সবার জন্য অ্যাভেলেবেল রাখা। ফারাজ ভাই, মানে আপনার সাথে কি হচ্ছে পার্সোনালি কন্টাক্ট করার কোনো ওয়ে আছে? আইডি টাইডি আছে আপনার কোনো? আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে নক দিতে পারেন। ফেসবুক আইডির লিংকটা আমাকে একটু দিয়ে দিলে ভালো হয় মাঝে মধ্যে আপনাকে। আচ্ছা, আমি নাকি আপনার দিতে সমস্যা থাকলে আমার কোনো দিতে সমস্যা নেই, আমি দেখাচ্ছি তখন। কল দিতে এটা হচ্ছে আমার আইডি, আপনাদের দেখালাম বিকজ এখানে প্রিন্সেসের ছবি আছে। এটা হচ্ছে আমার আইডি। কয়জন ফলোয়ার আছে? এখানে বেশি ফলোয়ার নেই ভাই, এখানে কারোর এটা মাত্র 140টা ফলোয়ার মনে হয়। আমি এটা পাইছিলাম, আমি ভাবছি ফেক আইডি নাকি এত কম ফলোয়ার। আমার আইডি খাই দিছে না, আইডি খাই দিছে, এটা তো নতুন আইডি একদম। ফেসবুক তেমন একটা ইউজও করা হয় না তেমন। তো হ্যাঁ, এটা তো আপনি পাঠাতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা মেসেজ পাঠাতে পারেন। যে আমি যদি আপনাদের রেফারেন্সের বিরুদ্ধে তাদের কোনো ইয়ে পাই, যে আপনাদের কোনো কাউন্টার পাই, ওটা আমি আপনাকে দিব। আপনারা কি বলতে চান পরে আমি লাইভে যুক্ত হয়ে ওটা নিয়ে ডিসকাস করবো। আপনি বরং প্রিন্সেসকে নিয়েই আসেন, মানে ব্যাক এন্ড ফোর্থ না করে প্রিন্সেসকে যদি নিয়ে আসেন, সেটা বললেন না আর আইবো না। আর প্রিন্সেসটা বলা হতো ডিবেট পর্যন্ত একটু অফ করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চাই আসলে ডিবেটটা হোক, দেখতে চাই আসলে, বাট আপনারা মানে প্রিন্সেস বলে সমস্যা কি? আচ্ছা, সরিটা বলে দেন না কেন? এটা আগে তো প্রিন্সেসকে বলতে হবে যে সে এটার জন্য আমাকে সরি চাচ্ছে। তার চেলার কথা আমি যেটা বললো যে হচ্ছে সে ভিডিও অন করে বলবে আল্লাহ রাসূল নিয়ে গালি, ওইগুলা তো সে তাকে দিয়ে আমি বলাইতে পারবো না। আপনি বুঝতে পারছেন? কিন্তু ওইটা তো বলতে হবে। আমি তো রিয়েলিস্টিক। আরে ভাই, আমি তো বলছি আমি ভেবে দেখবো, কিন্তু আগে তো মানে প্রিন্সেসের মুখ থেকে তো এটা বেরোতে হবে। আমি তো চেলাচামুন্ডার কথা কেন বলতে যাবো? না, মিনার ভাই আমাকে কখনোই বলে নাই এমন কিছু। মিনার ভাই আমি যখন মিনার ভাই চলে গেছিল, মাহবুবুল ভাই আমাকে বলে না ভাই। বাকিগুলো ওই শেখ মাহবুব সুল আলমের কথা আমি করি না ভাই, গুরু কথা একটা। এর সাথে যখন ডিবেট করতে গেছি, মানে যখন জিজ্ঞেস করতে গেছি যে ভাই আপনার সাথে যে একটা ডিবেটের কথা ছিল, আপনি ডিবেটটা করবেন কবে, সে এক উই বান্দাই বারবার বলতেছে যে আমি বলে দিচ্ছি যে আপনার ভয় পাইছে। শেখ মাহবুব আমার বলতেছে মিনার আমার ভয় পাইতেছে। সে তখনও প্রিন্সেসের আমার সাথে কথা বলতে দেয় না, এখনো সে প্রিন্সেসের কথা বলে। দরকার কি? তাকে বলে। ডিবেট থেকে আরেকটা জিনিস মনে পড়লো যে শান্ত ভাই যে আছে ওদের, হ্যাঁ, তো শান্ত ভাই আপনাদের নাকি 10 মিনিটের চ্যালেঞ্জ ছিল, তো আসিফ ভাই ওটা নিয়ে পোস্টও করছিল, কিন্তু আসিফ ভাই নাকি আর এই বিষয় নিয়ে আগায় নাই, তাকে বলতেছে দাবি করতে।
আমি জানি না যদি না এই শান্ত আসিফ ভাই তো রাজি হয়েছিল যে 10 মিনিটে যদি proof দিতে পারে কথা বলবে। হ্যাঁ জানি না ভাই, আমি কিভাবে পরে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা আমি তো ফলো করি না এগুলোরে। আহ, আচ্ছা যাই হোক ভাই, কথা বলে ভালো লাগলো, এখন আচ্ছা আসলে যেতে হবে। বিনাশ আপু, আপনি যদি কথা বলতে চান একটু কথা জি। বলেন, আমি আমার একটু হেডফোনটা চেঞ্জ করে আসতেছি। ওকে ভাইয়া, আমি তো ওনার সাথে ওই কথাটাই মানে ওই কথাটা আলোচনা করার জন্য এসেছিলাম, বাট তখন আমার জি বলেন। হেডফোনে আল্লাহর গজব পড়ে গিয়েছিল। না, এখন ওই বিষয়ে তো আপনি বলেই দিয়েছেন, তো ওই বিষয়ে আমার আর কোনো স্পেসিফিক কিছু বলার নাই। মানে আমার স্পেসিফিক এটাই বলার ছিল যে বিয়ে করাটা ওইভাবে ম্যান্ডেটরি না। আর বিয়ে করার পর যদি আপনার পার্টনার আপনাকে লাথি গুতা মারে অথবা আপনার পার্টনার সাথে আপনার রিলেশন খুবই টক্সিক হয়ে যায়, দেন জোর করে রিলেশনে থাকার তো মানে হয় না। দ্যাট উড বি ইভেন আ chaotic, like more chaotic situation, and তখন divorce ডিভোর্স নিয়ে দেওয়ার আরো একটা ওয়ে আছে। দেন তার থেকে তো ব্রেকআপ করে ফেলাই ভালো। লাইক ইউ আর উইথ ইউর পার্টনার এন্ড টু ব্রেকআপ। ব্রেকআপ করে ফেললে আসলে যেটা হচ্ছে যে এই বিষয়টা হ্যাঁ মানে ভাই, সেইভাবে প্রবলেমটা হচ্ছে মানে সমাধান হচ্ছে না। হ্যাঁ মানে হ্যাঁ, তার কিভাবে সেইভাবে সমাধান হচ্ছে বিচার না আপনি হচ্ছে না, আমাকে একটু বুঝান। বিচারটা হচ্ছে না, মানে কোন তার কোন সুষ্ঠু বিচারটা বিচারটা হচ্ছে হচ্ছে না না। ভাইয়া? যে কোন বিচারটা হচ্ছে না? একটা পুরুষ যদি যদি দায়িত্ব এড়াই যেতে চায় কোনো বাচ্চার, হ্যাঁ হ্যাঁ, তখন তাহলে তার সেটার জন্য ল আছে। হতে পারে যে আপনাদের স্পেসিফিক কিছু দেশে তার জন্য ল নেই, স্পেসিফিক কিছু সোসাইটিতে তার জন্য ল নেই। মানে সোসাইটির তো ল হয় না, যাই হোক, মানে দেশে স্পেসিফিক ল নেই। কিন্তু মোস্ট অফ কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আপনি বলেন, সেখানে তার ফাদার, যে বায়োলজিক্যাল ফাদার, তার সেই রেসপন্সিবিলিটিটা তো নিতে হবে, তাই না? সেটা তো একটা নর্মাল ডিএনএ টেস্ট দিয়ে বোঝা যায় যে ফাদারকে। বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে আসলে এমন তাহলে আইন ভাইয়া, আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো প্রবলেমটা তো আপনাদের আইনে, সেক্ষেত্রে তো আইনটা চেঞ্জ করা উচিত, তাই না? হুম, প্রবলেম যেখানে সেখানেই তো সলিউশনটা করবেন, তাই না? হুম। এখন তারাও একটা চিন্তা ভাবনা করেই হয়তো আইনটা করছে, যে কেন তাদেরও একটা পার্সপেক্টিভ আছে, তাদেরটাকেও পুরাপুরি ভাবে মানে হচ্ছে মানে অস্বীকার করলে হবে না। কারা তাদের কারা মানে ইউরোপিয়ান মানে কান্ট্রিতে বাংলাদেশের যারা ল ব্যবস্থা আছে, যারা এটা বাংলাদেশের আইনের আইনটা করছে। ল ব্যবস্থায় তো লিভিং রিলেশনটাও আই গেস ইলিগাল। আমি ঠিক বলতে পারি না, আমার জানা নেই বাংলাদেশে লিভিং বা এই ধরনের যে কোনো রিলেশনকে ইলিগাল বলা হয়। আই ডোন্ট নো। দুইজন অ্যাডাল্ট মানুষ দুইজনের ইচ্ছায় দে ক্যান হ্যাভ সেক্স এন্ড হোয়াটএভার, দে ক্যান লিভ টুগেদার হোয়াটএভার। দেন সেখানে একটা ল এটাকে কিভাবে ইলিগাল করতে পারে? এটা কোনো মানে লজিক্যালি এটা কোনো কথা হয় না। বাট বাংলাদেশে এরকম অনেক ল আছে, সো সেটা আমার জানা নেই বাংলাদেশে এরকম লটা আছে কিনা। বাট আমি যতটুকু জানি বাংলাদেশে লিভিং রিলেশন অ্যাকসেপ্টেড না, যেটা অনেক কান্ট্রিতে অ্যাকসেপ্টেড। ইনফ্যাক্ট অনেক কান্ট্রিতে লিভিং রিলেশনশিপে, লাইক ইফ ইউ আর লাইক both of you are living together for so long, then even inheritance লতেও অনেক সময় এটা কাউন্ট হয়। ইনফ্যাক্ট সামহাউ অনেক দেশে একটা ট্যাক্স লতেও কাউন্ট হয়, যেটাকে ডি ফ্যাক্টো রিলেশনশিপ বলে। মানে এখানে ম্যারেজ কন্ট্রাক্ট নেই, বাট ইউ আর লিভিং টুগেদার, দেন ইউ হ্যাভ অল রেজিস্ট্রেশন অ্যাড্রেস টুগেদার, দেন ইউ guys are living together, that's proved. Then you can reduce your tax and you can have all the like benefits, inheritance from your partner, everything. জি, বুঝতে পেরেছি। অনেক প্রবলেমই তো আছে বাংলাদেশে। এখন বেছে বেছে আসলে সবগুলা ঠিক সলিউশন করা, আসলে অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে, এটাই বলতে পারি আর কি। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা বাড়ানো তো একটা বড় কথা। কারণ আরেকটা জিনিস, বাংলাদেশের মানুষ যেটা এখন মানে রিসেন্টলি একটা প্রোটেস্ট দেখলাম যে বাল্যবিবাহ, তারা চাচ্ছে যে বাল্যবিবাহর এগেইনস্ট যে ল সেগুলো তুলে ফেলতে। বিষয়টা এরকম যে হ্যাঁ, একটা টিনেজ বাচ্চা যদি, একটা টিনেজ মেয়ে যদি কাউকে মানে জন্ম দিতে পারে, তার মানে সে টিনেজ না, সে অ্যাডাল্ট, সে হোয়াটএভার, সে বাচ্চা ক্যারি করতে পারে, তার মানে সে বিয়ে করতে পারে। বিষয়টা তো এরকম না, একটা 10 বছরের বাচ্চা তো একটা কার ড্রাইভ করা শিখতে পারে, তাই না? তার মানে কি 10 বছরের বাচ্চা পেয়ে যাবে, লাইসেন্স পেয়ে যাবে কার ড্রাইভ করা? আচ্ছা, আমার ভয়েসটা কাটা কাটা আসে। জি জি জি, একটু কাটা কাটা বোঝা তাহলে যাচ্ছে। আমি চলে যাব, কারণ তাহলে আমি গিয়ে আবার ব্যাক আসতে পারি। খরচ হয়ে আসলে আমি কেটে দিয়ে আবার ব্যাক আসবো। আচ্ছা আপু, আমিও চলে যাব। আচ্ছা, ঠিক আছে রেহান ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আই থিঙ্ক ভেনাস আপুর সাথে কথা হয়েছে আমি শুধু হয়নি, বাট থ্যাংক ইউ ফর জয়নিং। ভেনাস আপু, ডু সামথিং। আপনার তো আমি কেটে দিয়ে আবার ব্যাক আসার ব্যাক এসে দেখি, তখন ঠিক হলে হবে, না হয় আমি বলবো যে আল্লাহ গজব করেছে, কারণ আমি মানে বিয়ে ব্যতীত রিলেশনের কথা বলছি। এই যে বিয়ে বিদ্বেষিতা দেখাইছেন, এই বিয়ে বিদ্বেষিতা দেখানোর জন্যই আল্লাহ আপনার পরে গজব ফিরিয়ে দিয়েছে, বুঝেছেন? বেডি মানুষে আপনি নিকাহ বিদ্বেষিতা দেখেন, হ্যাঁ কেন আপনার নিকাহ বিদ্বেষিতা দেখাইতে হবে কেন? না, বিয়েটা আমার বিয়ের বিদ্বেষ না। আমার বিয়ের কথা হলো যে একটা মানুষ একটা মানুষের সাথে অনেকদিন থাকবে, তাদের মধ্যে বোঝাপড়া হবে, দেন দে ক্যান সেলিব্রেট দেয়ার রিলেশনশিপ উইথ লাইক ম্যারেজ ফেস্টিভ্যাল এন্ড হোয়াটএভার। বাট লাইক
চিনলাম না জানলাম না, আমার মা বাপ পরে গিয়ে দেখে আসলো, তার মা বাপ আমার গিয়ে দেখে আসলো, আর আমি তার লগে বিয়া করে হোয়াটএভার দ্যাটস সো যাই হোক আমি কেটে আবার ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে, সেক্স করার জন্য চিনতে হয় কেন? মানুষকে সেক্স না চিনলে সেক্স। আচ্ছা ঠিক আছে।